ব্রিটেনে গণভোটের শেষ বিতর্কে ইউপন্থী ও বিরোধীদের পাল্টাপাল্টি আক্রমণ, জোটে থাকার পক্ষে মত দিতে ব্রিটিশদের প্রতি ক্যামেরনের আহ্বান। আবারও দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, দাবি দক্ষিণ কোরিয়ার। পিয়ংইয়ংয়ের যেকোনো হামলা মোকাবেলায় প্রস্তুত ওয়াশিংটন। সিরিয়ার রাক্কায় আবারও বড় একটি অঞ্চল আইএসের দখলে, শিগগিরই শান্তি আলোচনা শুরুর আশাবাদ জাতিসংঘের। এবং রোহিঙ্গা শব্দের ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ মিয়ানমার সরকারের, ইসলাম ধর্মাবলম্বী বলে সম্বোধন করার আদেশ জারি সেদেশের তথ্য মন্ত্রণালয়ের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার বিষয়ে গণভোটের আগে মঙ্গলবার চূড়ান্ত বিতর্কে অংশ নেন ব্রেক্সিটের পক্ষ বিপক্ষের নেতারা। বিবিসি আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠানে লন্ডনের সাবেক ও বর্তমান মেয়র একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করেন। গণভোটের মাত্র একদিন আগে ইউর সঙ্গে থাকার পক্ষে মত দিতে ব্রিটিশদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বিশ্লেষকরা বলছেন, ব্রিটেন জোট থেকে আলাদা হয়ে গেলে বিভিন্ন ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। যুক্তরাজ্যের ইইউতে থাকা না থাকার বিষয়ে গণভোটের শেষ মুহূর্তের প্রচারে মঙ্গলবার লন্ডনের ট্রাফালগার স্কয়ারে জড়ো হন জোটের সঙ্গে থাকার সমর্থকরা। গণভোটকে সামনে রেখে বেশ উত্তেজনায় থাকলেও ইইউর সঙ্গে থাকার পক্ষে বেশিরভাগ মানুষের মত দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন তারা। আমি চাইলেই ইউরোপের সব জায়গায় যেতে পারি, কিন্তু ব্রিটেন জোট থেকে বেরিয়ে গেলে তা আর সম্ভব হবে না। আমি বেশ উত্তেজনায় আছি, সেই সঙ্গে সামান্য ভয়ও কাজ করছে। দুর্ভাগ্যবশত যদি অধিকাংশ ব্রিটিশ ইইউ থেকে আলাদা হওয়ার পক্ষে ভোট দেয়, তবে আমরা অপূর্ব একটি সংগঠনের সমর্থন হারাবো। গণভোটের আগ মুহূর্তে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইইউর সঙ্গে থাকার পক্ষে মত দিতে ব্রিটিশদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গণভোটের সিদ্ধান্তই ব্রিটেনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে পরবর্তী ব্রিটিশ প্রজন্মের ভাগ্য। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, ব্রিটেন আলাদা হয়ে গেলে দেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়বে। ইইউ বিরোধী নেতারাও ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রচারে। ক্ল্যাকটন ও ক্লিফডনে ইইউ ছাড়ার পক্ষে আলাদা র্যালিতে অংশ নেন ইউপিআইপি ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একাংশের নেতাকর্মীরা। এদিকে বৃহস্পতিবারের গণভোটকে সামনে রেখে মঙ্গলবার টেলিভিশনে সরাসরি প্রচারিত এক বিতর্ক অনুষ্ঠানে ব্রেক্সিটের পক্ষ বিপক্ষের নেতারা তাদের যুক্তিতর্ক তুলে ধরেন। স্কটিশ কনজারভেটিভ নেতা রুথ ডেভিডসন বর্তমানে ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ ব্রিটিশের কর্মসংস্থানের তথ্য তুলে ধরে বলেন, জোট থেকে বেরিয়ে গেলে অনেকের জীবিকা হুমকির মুখে পড়বে। একইভাবে ব্রেক্সিট পন্থীদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলে অভিযোগ করেন লন্ডন মেয়র সাদিক খান। শুধু স্লোগান দিয়ে বিস্তারিত কর্ম পরিকল্পনা প্রকাশ করা যায় না। তারা লোকজনকে মিথ্যে বুঝিয়ে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। আপনারা বলছেন তুরস্ক ইইউতে যোগ দিতে যাচ্ছে, কিন্তু সেটা ঠিক নয়। সদস্যপদ লাভের জন্য তুরস্ককে কেবল নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া হয়েছে। ব্রেক্সিট পন্থীদের অন্যতম নেতা লন্ডনের সাবেক মেয়র কনজারভেটিভ নেতা বরিস জনসন এ বক্তব্য নাকচ করে দিয়ে বাণিজ্যের প্রসারে ব্রিটেনের জোট থেকে আলাদা হওয়ার গুরুত্ব তুলে ধরেন। বর্তমানে আমাদের সব বাণিজ্য নীতি ইউরোপীয় কমিশনের উপর নির্ভরশীল। আমরা স্বাধীনভাবে চীন, ভারতের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারি না। এর একটাই কারণ, আর তা হলো ইইউ বাণিজ্য বিষয়ক এসব সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে থাকে। তবে বিশ্লেষকরা বলছেন, ইইউ থেকে ব্রিটেন আলাদা হয়ে গেলে অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, সন্ত্রাস বিরোধী অভিযানে ব্রিটেন আন্তর্জাতিক জোটের সহযোগিতা হারাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে আয়োজিত গণভোটের মাত্র একদিন বাকি। গণভোটের ফলাফল কি হবে তা নিশ্চিত করে বলা না গেলেও ব্রিটেনের সাধারণ নাগরিকদের ধারণা, শেষ পর্যন্ত ইইউতেই থেকে যাবে ব্রিটেন। বিস্তারিত আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেন থাকবে কিনা সে বিষয়ে দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র দি টেলিগ্রাফের সর্বশেষ জরিপে এর পক্ষে বিপক্ষে সম অবস্থানে রয়েছেন ব্রিটেনবাসী। জরিপের শুরুতে ইইউ ছাড়ার পক্ষে পাল্লা ভারী থাকলেও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী দল লেবার পার্টি ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়ায় শেষ মুহূর্তের হিসেব নিকেশ নতুন করে শুরু হয়েছে।
জোটে থাকলে ব্রিটেনে এর সুফল পাবে বলে মনে করছেন অধিকাংশ ব্রিটিশ। একই সঙ্গে একবিংশ শতাব্দীতে এসে ব্রিটেনের একলা চলার নীতিকে ইতিবাচক হিসেবে দেখছেন না ব্রিটেনের সাধারণ জনগণ। ব্রিটেন ইউতে থাকলে এই জোট আরো শক্তিশালী হবে। জোট যত শক্তিশালী হবে ব্রিটেন ততই লাভবান হবে। একজন অস্ট্রেলীয় হিসেবে আমি কখনোই চাই না ইউরোপবাসীর জন্য ব্রিটেনের দরজা বন্ধ হয়ে যাক। এটি একটি অসাধারণ দেশ। ব্রিটেনের উচিত এর সৌন্দর্য ইউরোপবাসীকে উপভোগ করার সুযোগ করে দেয়া। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের থেকেই ব্রিটেনের অভিবাসী সংকট মোকাবেলা করা উচিত বলেও মনে করছেন অনেকে। ব্রিটেনের শান্তি এবং সমৃদ্ধির জন্যই উচিত ইইউতে থেকে যাওয়া। যদি আমরা ইইউ ছেড়ে যাই তবে আমাদের ভাগ্যে কি রয়েছে তা আমি জানি না। অভিবাসীদের এদেশের বোঝা মনে করার কিছু নেই। এই অভিবাসীদের জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হলে ব্রিটেনের অর্থনীতি সমৃদ্ধ হবে। এই গণভোটে ভোট দিতে পারবেন না ব্রিটেনে বসবাসরত ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা। তবে সেখানে অবস্থানরত বাংলাদেশ সহ কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা ভোট অধিকারের সুযোগ পাবেন। ব্রিটেন ইউরোপে থাকা না থাকা নিয়ে আগামী 23শে জুনে গণভোটের রায়ের উপর নির্ভর করছে ইউরোপের অর্থনীতি, রাজনীতি, কূটনীতি সহ অনেক বিষয়। তবে ব্রিটেনের জনগণ যদি ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় দেয় তবে বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে যুক্তরাজ্যকে নতুন করে সাজাতে হবে অনেক কিছুই। তবে রাজনীতিবিদদের স্বার্থের খেলার যোগ বিয়োগে হয়তো এই যাত্রায় ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়াটা অনেকটাই অসম্ভব। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে গেলে চাকরি হারানোর আশঙ্কা বেড়ে যাবে বলে মনে করছেন দেশটিতে কর্মরত শরণার্থী শ্রমিকরা। ব্রেক্সিটের ফলে ইইউভুক্ত 28টি দেশে ভিসামুক্ত যাতায়াতের সুবিধাও সংকুচিত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। পশ্চিম ইউরোপের দেশগুলো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ বন্ধ হয়ে যাবে বলে ধারণা করছেন তারা। গেল 2015 সালে ইউরোপের বিভিন্ন দেশ থেকে 1,84,000 মানুষ ব্রিটেনে এসেছে। পরিসংখ্যান বলছে কর্মসংস্থান ও ভালো পারিশ্রমিকের আশায় গত এক দশকে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন অন্তত 10 লাখ মানুষ। দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বিবিসির প্রতিবেদন অনুযায়ী মুসুদান ক্ষেপণাস্ত্র দুটির প্রথমটির পরীক্ষা ব্যর্থ হলে আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এরই মধ্যে যুক্তরাষ্ট্র এই ঘটনার নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়ার যে কোনো ধরনের হামলা মোকাবিলা করতে প্রস্তুত তারা। নিন্দা জানিয়েছে জাপান আর দক্ষিণ কোরিয়াও। উৎক্ষেপণের উদ্দেশ্যে পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার এমন দাবির একদিনের মাথায় দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সিউলে বরাত দিয়ে বিবিসি জানিয়েছে প্রায় 150 কিলোমিটার অতিক্রম করে প্রথম মধ্যম পাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্রটি সাগরে পতিত হলে কয়েক ঘন্টার মাথায় আরেকটি একই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং, যা 400 কিলোমিটার অতিক্রম করে বলে জানা গেলেও শেষ পর্যন্ত পরীক্ষা সফল হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। পরমাণু কর্মসূচির কারণে উত্তর কোরিয়া যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘের। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করেই গেল 2 মাসে 4 দফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পিয়ংইয়ং। বিবিসির তথ্য অনুযায়ী এই মুসুদান ক্ষেপণাস্ত্র দিয়ে কমপক্ষে 3000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানো যায়। দক্ষিণ কোরিয়া, জাপান এমনকি যুক্তরাষ্ট্রের কিছু অংশেও এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করতে পারে উত্তর কোরিয়া। আর এমন অন্তত কয়েক ডজন মুসুদান ক্ষেপণাস্ত্র রয়েছে দেশটির মজুদে। তবে কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষাই এখনো সফল হয়নি। এবারের পরীক্ষাটি সফল হলে প্রতিরক্ষা খাতে একটি বড় ধরনের সাফল্য পাবে দেশটি। এরই মধ্যে জাপান সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আর কোনো ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় পৌঁছলে তা গুলি করে ভূপাতিত করা হবে। পাশাপাশি সামরিক বাহিনীও সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আজ যে মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে তা পরিষ্কারভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে করা হয়েছে। এটা ক্ষমার অযোগ্য এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকেও এর নিন্দা জানিয়ে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য বলা হয়েছে। এসব কর্মকাণ্ড উস্কানিমূলক। আমরা সতর্ক রয়েছি যে কোনো ধরনের হামলা প্রতিহত করতে। আরো দাবি জানাচ্ছি দেশটির উপর আরো নিষেধাজ্ঞা আরোপের। এদিকে যুক্তরাষ্ট্র এই ঘটনার প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে এ ধরনের হামলা মোকাবেলা করতে সক্ষম তারা। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কার্বি বুধবার বলেন উত্তর কোরিয়ার এমন উস্কানিমূলক কর্মকাণ্ড খুবই নিন্দনীয়। নিজেদের এবং মিত্র দেশের ওপর এমন হামলা মোকাবেলা করতে সদা প্রস্তুত তারা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ।
ভাসমান কৃত্রিম বাগান ব্যবহার করে একটি নতুন পানি পরিশোধন প্রযুক্তি উদ্ভাবনের কথা জানিয়েছে উত্তর কোরিয়া। সেদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর প্রকাশ করা ছবির বরাত দিয়ে রয়টার্স জানায়, কিম ইল সাং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই প্রযুক্তি আবিষ্কার করেছেন। তাই এই প্রযুক্তি পিয়ংইয়ং এর প্রথম নদীর পানি পরিশোধনের কাজে ব্যবহার করা হবে বলে জানা গেছে। গবেষণা দলের পক্ষ থেকে জানানো হয়েছে এটি সাশ্রয়ী এবং খুবই উপযোগী। এই ভাসমান বাগানে 10টি বিশেষ প্রজাতির গাছ ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, তীব্র দাবদাহে ক্যালিফোর্নিয়ার আরো কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে দাবানল। নিউ জার্সিতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। উত্তর কোরিয়ার সাইবার হামলা ঠেকাতে প্রস্তুত হচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় তৈরি হচ্ছে দক্ষিণ কোরিয়ার সাইবার নিরাপত্তা ইউনিট। এই ইউনিটের মাধ্যমে সব ধরনের সাইবার হামলা ঠেকানো সম্ভব হবে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা বিশেষজ্ঞরা। শুনশান নীরব ঘরটির মধ্য থেকে মাঝে মাঝে শোনা যাচ্ছে শুধু কম্পিউটারের কিবোর্ডের মৃদু শব্দ। এক মনে কাজ করে যাচ্ছেন 21 বছর বয়সী এক যুবক। পাশে দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছেন ওয়ার রুম খ্যাত এই ভবনের এক প্রশিক্ষক। প্রায় 7 বছর ধরে চলা এই শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তৈরি করা হচ্ছে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর সাইবার ইউনিট। সেনাবাহিনীর মধ্য থেকে যাদের কম্পিউটার বিষয়ে বিশেষ আগ্রহ রয়েছে তাদেরকে এই কার্যক্রমে নেওয়া হচ্ছে। আমি এই বিষয়ে যথেষ্ট আগ্রহী। একজন সাইবার যোদ্ধা হওয়ার মানে হলো দেশের তথ্য প্রযুক্তিগত কাজে নিজেকে উৎসর্গ করা। প্রত্যেক বছর অন্তত 30 শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়। এক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রমের মধ্য থেকে থাকা খাওয়া সহ সব ধরনের ব্যবস্থা করা হয়। এছাড়া প্রতি মাসে $442 যা বাংলাদেশি মুদ্রায় 35,000 টাকা শিক্ষার্থীকে প্রদান করা হয়। তবে এই শিক্ষা কার্যক্রমে অংশ নিতে শিক্ষার্থীদের 3 ধাপে বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে হয়। এটা সত্যি গুরুত্বপূর্ণ সঠিক যোগ্যতা সম্পন্ন মানুষ বাছাই করা, কারণ কোন মুহূর্তে আক্রমণ আসবে তা বলা যায় না। সে সময় যোগ্যতা সম্পন্ন মানুষদের প্রয়োজন হয় বেশি। গত 2 বছরে উত্তর কোরিয়ার সাইবার সেনার সংখ্যা বৃদ্ধি পেয়ে 6,000 হয়েছে বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া। এই বৃদ্ধিকে রাষ্ট্রের জন্য হুমকি মনে করে দ্রুত সুদক্ষ সাইবার সেনা তৈরির চেষ্টা চালাচ্ছে দক্ষিণ কোরিয়াও। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার 160টি কোম্পানি 1,40,000 কম্পিউটার হ্যাক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। শাশ্বত সত্য, সময় সংবাদ। ইরাকি সরকার আইএসের কাছ থেকে ফাল্লুজা পুনর্দখলের ঘোষণা দিলেও যৌথ বাহিনী শহরটির মাত্র 1/3 দখলে নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আইএসের বিরুদ্ধে বিজয়ের ঘোষণা দেওয়ার 4 দিন পর ওয়াশিংটনের পক্ষ থেকে এ তথ্য জানানো হলো। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র ম্যাথিউ অ্যালেন জানান, ফাল্লুজার 2/3 জুড়েই এখন ইরাকি পদাতিক বাহিনীর সঙ্গে আইএসের লড়াই চলছে। পুরো ফাল্লুজা পুনর্দখলে ইরাকি বাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গত ডিসেম্বরে আনবার প্রদেশের রামাদি পুনর্দখলের পর এবছরের 23শে মে প্রদেশটির অন্য শহর ফাল্লুজা থেকে আইএসকে বিতাড়িত করতে অভিযান শুরু করে ইরাকি যৌথ বাহিনী। আইএসের সঙ্গে তাদের লড়াইয়ে শহরটি থেকে অন্তত 60,000 মানুষ উদ্বাস্তু হয়েছে বলে জানা গেছে। 2014 সালের জানুয়ারিতে ফাল্লুজা দখলে নিয়েছিল আইএস। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাক্কা প্রদেশে সরকারি বাহিনীর ওপর পাল্টা আক্রমণ চালিয়ে সেখানকার একটি বিরাট অঞ্চল আবারও নিজেদের দখলে নিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। দেশটির নিরাপত্তা ও মানবিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আগামী মাসে আবারও সিরিয়া শান্তি আলোচনা শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মধ্যস্থতাকারী স্টাফান দে মিস্তুরা। এদিকে জর্ডানে শরণার্থী ক্যাম্পের কাছে আত্মঘাতী হামলায় 60 সেনা নিহত হবার একদিন পর সিরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে জর্ডান। মঙ্গলবার জর্ডানের আল রাকবান অঞ্চলে সিরীয় সীমান্তবর্তী একটি শরণার্থী ক্যাম্পের কাছে আত্মঘাতী বোমা হামলায় নিহত 6 সেনা সদস্যদের স্মরণে রাতে রাজধানী আম্মানের রাস্তায় জড়ো হন শত শত জর্ডানবাসী। মোমবাতি প্রজ্বলন করে নিহতদের প্রতি সম্মান জানাতে দেখা যায় শোকাহত এসব মানুষকে। এটা আমাদের দেশ, কোনো যুদ্ধক্ষেত্র নয়। যারাই এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
জর্ডানবাসী সন্ত্রাসীদের ভয়ে ভীত হয়ে কাঁদছে না, তারা কাঁদছে নিহত সেনা সদস্যদের স্মরণ করে। এদেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করেছেন তারা। তাদের ছাড়া আমরা কখনোই নিরাপদ নই। মঙ্গলবারের এই হামলার পর সিরিয়ার সঙ্গে দেশটির উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত বন্ধ ঘোষণা করেছে জর্ডান। একই সঙ্গে সীমান্তবর্তী ওই এলাকাকে সামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করে সেখানে সব ধরনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এদিকে গত ৩ জুন থেকে আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাক্কা শহর পুনরুদ্ধারে সরকারি বাহিনীর অভিযানে বেশ কিছু অঞ্চল শত্রুমুক্ত করা হলেও আইএসের পাল্টা আক্রমণে আবারও প্রদেশটির বিশাল অঞ্চল হাতছাড়া হয়ে গেছে সরকারি বাহিনীর। পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মঙ্গলবার রাক্কার পশ্চিমে অবস্থিত তাকবা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে জঙ্গি গোষ্ঠীটির তীব্র প্রতিরোধের মুখে সেখান থেকে পিছু হটে আসতে বাধ্য হয় আসাদ বাহিনী। এর মধ্যেই জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত জানিয়েছেন, সিরিয়ার চলমান সংকট নিরসনে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে এবং দেশটিতে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় আগামী মাসে আবারও শান্তি আলোচনা শুরু হতে পারে। চলমান সংঘাত বন্ধের লক্ষ্যে সব পক্ষ যাতে আলোচনার টেবিলে ফিরে আসে সেজন্য তাদের প্রতি চাপ প্রয়োগ করতে বিশ্বশক্তি বর্গের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। সংকট নিরসনে আমাদের এখনো অনেক কিছু করতে হবে। সিরিয়ার সরকার এবং বিরোধী পক্ষ উভয়ই যাতে নিঃশর্তভাবে শান্তি আলোচনায় অংশগ্রহণ করে সেজন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ বিশ্ব শক্তিগুলোকে এগিয়ে আসতে হবে। সিরিয়ায় একটি রাজনৈতিক সংস্কারের পক্ষে জাতিসংঘ সবসময় সমর্থন দিয়ে যাবে। এদিকে গত ৫ বছর ধরে চলা গৃহযুদ্ধে জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো আসাদ সরকারের অব্যাহত সমালোচনা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মস্কো। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের এক বিশেষ আলোচনায় সিরিয়া ইস্যুতে সংস্থাটির অবস্থানের কঠোর সমালোচনা করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত ভ্লাদিমির সাফরানকভ। প্রথম থেকেই আলোচনা এমনভাবে এগোচ্ছে যেন সিরিয়াতে কোনো সন্ত্রাসী নেই। আসাদ সরকার কেবল সাধারণ মানুষের বিরুদ্ধেই লড়াই করছে। এই সংস্থাটির প্রতিনিধিদের আরো পরিষ্কার করে সরাসরি কথা বলা উচিত। একটি কথা আপনারা কেন বুঝতে পারছেন না যে সিরীয় সরকার শুধু সন্ত্রাসীদের বিরুদ্ধেই লড়াই করছে। আইএস, আল কায়দা, আল নুসরার মতো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে তাদের। সংঘাত বন্ধে সিরিয়ায় একটি কার্যকর যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া কাজ করে যাচ্ছে বলেও এ সময় জানান সাফরানকভ। অন্য কর্মকার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে সাহায্যের অভিযোগে ২ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। নাদের এল হুজায়েল ও মাহমুদ বাদাউই নামের ওই ২ ব্যক্তি আইএসকে অস্ত্র সরবরাহের পরিকল্পনা করেছিল বলে জানানো হয়। ২ সপ্তাহের বিচার কাজ শেষে এ রায় দেয়া হয়। মার্কিন অ্যাটর্নির দফতর থেকে বলা হয়, ওই ২ ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসের পক্ষে প্রচারণা চালাতো। আইএসের সঙ্গে যোগ দেবার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ছাড়ারও চেষ্টা করে তারা। আগামী সেপ্টেম্বর মাসে তাদের সাজার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিবিসি। এদিকে অনলাইনে শিশু যৌন নিপীড়নের অভিযোগে গেল ২ মাসে কেবল ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার করা হয়েছে ২৩৮ জনকে। শিশু যৌন নির্যাতন বিরোধী এক বিশেষ অভিযানে যুক্তরাষ্ট্র জুড়ে ১,০০০-এরও বেশি সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর সিরতের একটি আবাসিক এলাকা দখলে নেয়ার দাবি করেছে দেশটির নতুন ঐক্য সরকার। মঙ্গলবার এ কথা জানান সামরিক বাহিনীর মুখপাত্র রিয়াদ ইসা। আইএস বিরোধী এই অভিযানে অন্তত ১৬ সেনা সদস্য নিহত ও আরও ৬০ জন আহত হয়েছে বলে জানানো হয়। মিশরাতা থেকে সিরতের দিকে অগ্রসর হওয়া সরকারি বাহিনীর বিরুদ্ধে গেল সপ্তাহ থেকে অতর্কিত হামলার পরিমাণ বাড়ে। তবে এর মাঝেও আইএসের দ্বিতীয় বৃহত্তম অস্ত্রের গুদাম দখলের দাবি করেছে লিবীয় সরকার। দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের সুযোগে গেল বছর পুরো সিরতে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছিল আইএস। লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর গারাবুল্লিতে আগ্নেয়াস্ত্রের দোকানে গোলাবারুদ বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ২৮ জন, আহত হয়েছে আরও ৩০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্রের দোকানটি মিশরাতা শহর থেকে সশস্ত্র সেনাবাহিনীর ক্যাম্পের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দ্বন্দ্বের জেরে সেখান থেকে চলে যায় সেনা সদস্যরা। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
সেনাবাহিনীর লক্ষ্যভ্রষ্ট গুলিতে 15 বছর বয়সী এক ফিলিস্তিনি বালক নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তাৎক্ষণিক তদন্তের ভিত্তিতে একে একটি দুর্ঘটনা উল্লেখ করে বিবৃতি দেয় তেল আবিব। তবে নিহত বালক মাহমুদ বাদরানকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করার অভিযোগ করেছে তার পরিবার। মঙ্গলবার পশ্চিম তীরের ইসরায়েলি দখলকৃত এলাকায় একদল বিক্ষুব্ধ ফিলিস্তিনির সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয় বাদরান। এ নিয়ে গেল 8 মাসেরও বেশি সময় ধরে চলে আসা দুই পক্ষের সংঘর্ষে নিহত হল কমপক্ষে 197 ফিলিস্তিনি নাগরিক। এদিকে পশ্চিম তীরের রামাল্লায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে আলাদা সংঘর্ষের ঘটনায় আহত এক ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেফতার করার কথা জানায় ইসরায়েল। মিশরের অধীনে থাকা লোহিত সাগরের দুটো দ্বীপ সৌদি আরবের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন কায়রোর একটি আদালত। গেল এপ্রিলে সৌদি সফরে গিয়ে বাদশাহ সালমানকে তিরান ও সানাফি নামের ওই দুটো দ্বীপের মালিকানা হস্তান্তরের কথা দিয়েছিলেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। দ্বীপ দুটির প্রকৃত মালিক সৌদি আরব এবং 1950 সালে মিশরকে এগুলো নজরদারির জন্য দেয়া হয়েছিল এমন যুক্তিতে সিসি সরকারের এই সিদ্ধান্ত নিলেও এর প্রতিবাদে মিশরে বিক্ষোভের মুখে এ রায় দিল আদালত। লোহিত সাগরের মুখে অবস্থিত দ্বীপ দুটিতে 1982 সাল থেকে কিছু মিশরীয় সৈন্য ও জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন থাকলেও কোনো বসতি নেই। এই জায়গাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ লোহিত সাগরে প্রবেশের জন্য এই জলপথটি ব্যবহার করে ইসরায়েল। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, একদিনের রেকর্ড সংখ্যক 20টি উপগ্রহ কক্ষপথে স্থাপন করল ভারত। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশাবাদ। এবং ভারতের বিহার, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশে বজ্রপাতে 79 জনের মৃত্যু। ব্রিটেনের ইইউর সঙ্গে থাকা না থাকার বিষয়ে আগামীকালের গণভোটকে সামনে রেখে সেখানকার বর্তমান অবস্থা জানতে সরাসরি কথা বলছি আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের সঙ্গে। শোয়েব, সঞ্জনা, আর মাত্র 18 ঘন্টা পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেন থাকা না থাকা নিয়ে গণভোট। শেষ মুহূর্তে প্রচারণা অব্যাহত রয়েছে। নানা তর্ক বিতর্ক আলাপ আলোচনার মধ্যে দিয়ে অনেকটাই সরব পুরো বাংলাদেশি কমিউনিটি। লাভ ক্ষতির হিসাব মিলাতে ব্যস্ত, আর পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক অনেকটাই আমাদের কমিউনিটি নানা দোটানায় বিভক্ত। বেরিয়ে আসার পক্ষে যেসব যুক্তিগুলো রয়েছে সেগুলো হলো ব্রিটেনে প্রতি সপ্তাহে প্রায় 350 মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে, আর ব্রিটেনে নতুন নতুন চাকরি সৃষ্টি হবে এবং বেকারত্ব শূন্যের কোঠায় এসে দাঁড়াবে। আর কর্মজীবী মানুষ যারা কাজ করছেন তাদের বেতন অনেক গুণ বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের ইমিগ্রেন্টদের যে একটা স্রোত আছে সেই স্রোতটা একেবারে কমে যাবে। আর থাকার পক্ষে যে যুক্তিটা এসেছে সেটি হলো একসঙ্গে থাকায় প্রায় 3 মিলিয়ন চাকরি সৃষ্টি হবে এবং পাশাপাশি প্রতিদিন 66 মিলিয়ন পাউন্ডের যে বিনিয়োগ ব্রিটেনে আসছে এবং একত্রিত থাকার ফলে অর্থনীতিতে একটা প্রভাব আছে, পজিটিভ প্রভাব। এই প্রভাবটা ধরে রাখতে যাচ্ছে ব্রিটেন। আর যেটি হলো ইউরোপিয়ান মাইগ্রেন্ট যারা আছেন তারা ব্রিটেনে আসার পরে ব্রিটেনের স্কুলগুলিতে অতিরিক্ত চাপ, পাশাপাশি স্বাস্থ্য খাতে বেশ চাপ, এই চাপ সামলাতে ব্রিটিশ সরকারকে হিমশিম খেতে হচ্ছে। আর সবচেয়ে দুশ্চিন্তার যে বিষয়টি হলো সেটি হলো ইউরোপীয় ইউনিয়নে অনেক বাংলাদেশি আছেন যারা ইউরোপীয় পাসপোর্ট পাওয়ার সুবাদে এবং মুক্ত বর্ডার হওয়ার কারণে তারা ব্রিটেনে আসতেছে শুধুমাত্র তাদের জীবনযাপনের উচ্চ মানটা বজায় রাখার জন্য। তারা এখন বেশ দুশ্চিন্তা আছেন, যদি ব্রিটেন ইউরোপ থেকে বের হয়ে যান তবে তাদের ভাগ্যে কি আছে সেটা এখন অনেকটা অনিশ্চিত হয়ে রয়েছে। আর এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত যে 3 এমপি রয়েছেন, রোশনারা আলী এমপি, টিউলিপ সিদ্দিক এবং রূপা হক, তারা কিন্তু ব্রিটেন ইউরোপে থাকার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং কমিউনিটিকে বলছেন যাতে তারা রিমেনের পক্ষে মানে ব্রিটেনের সাথে থাকার পক্ষে যাতে ভোট দেন। আর আপনাকে প্রায় যেটা বলতে হচ্ছে এবারে নির্বাচনে প্রায় সব মিলিয়ে 45.3 মিলিয়ন মানুষ ইউরো রেফারেন্ডামে ভোট দিবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ব্রিটেনের ইউর সঙ্গে থাকা না থাকার বিষয়ে আগামীকালকের গণভোটের বিষয়ে সেখানকার বর্তমান পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। রোহিঙ্গা শব্দের ব্যবহার নিষিদ্ধ করতে চাইছে মিয়ানমার সরকার। এর বদলে সেখানকার স্থানীয় মুসলমানদের ইসলাম ধর্মাবলম্বী বলে সম্বোধন করার জন্য সে দেশের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি আদেশ জারি করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের 16 জুনের একটি গোপন চিঠির বরাত দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা। এছাড়া রাখাইনের বদলে
বৌদ্ধ ধর্মাবলম্বী বা রাখাইন রাজ্যের বাসিন্দা বলার জন্য চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বহু বছর ধরে মিয়ানমারে দমন পীড়নের শিকার হচ্ছে রোহিঙ্গা মুসলমানরা। সুচি নেতৃত্বাধীন নতুন সরকার নির্বাচিত হওয়ার পর নিজেদের অবস্থান পরিবর্তনে আশাবাদী হয়ে ওঠে দেশটির এই সংখ্যালঘু জনগোষ্ঠী। কিন্তু এ সরকারও রোহিঙ্গাদের জাতীয়তা দিতে সাফ অস্বীকৃতি জানিয়ে দেয়। সবশেষ গেল সোমবার জাতিসংঘের পক্ষ থেকে সেদেশের সরকারের এ পদক্ষেপে নিন্দা জানিয়ে বলা হয়, দেশটিতে রোহিঙ্গাদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা মানবাধিকারের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ। এই ইস্যু নিয়ে আলোচনা করতে এ সপ্তাহে মিয়ানমার সফরের কথা রয়েছে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লির। তথ্য মন্ত্রণালয়ের চিঠিতে কঠোরভাবে বলা হয়, তার সফরকালে যেন রোহিঙ্গা বা বাঙালি শব্দ ব্যবহার করা না হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন ওহাইওর এক প্রচারণায় ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনার সমালোচনা করে তাকে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা ঋণ গ্রহণকারী বলে মন্তব্য করেছেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ট্রাম্প মন্দায় পড়বে বলেও মঙ্গলবার মন্তব্য করেন হিলারি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি ট্রাম্পের মতো ঋণের ওপর নির্ভরশীল নয় বলেও জানান সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। এদিকে হিলারির এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, তিনি ঋণ নিলেও এ যথার্থ ব্যবহার জানেন, যা ডেমোক্র্যাটদের দ্বারা সম্ভব নয়। ওবামা প্রশাসন যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা বাড়িয়েছে বলেও মঙ্গলবার পাল্টা অভিযোগ করেন ট্রাম্প। এদিকে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার জন্য তহবিল সংগ্রহে হিলারির চেয়ে বেশি পিছিয়ে রয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। মে মাসে হিলারির 2 কোটি 60 লাখ মার্কিন ডলারের বিপরীতে ট্রাম্পের মাত্র 30 লাখ মার্কিন ডলারের তহবিল সংগ্রহ হয়েছে। এদিকে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন বলে ঘোষণা দিয়েছেন পেরুর প্রেসিডেন্ট পেড্রো পাবলো কুচিজিনস্কি। মঙ্গলবার রাজধানীর লিমায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, তীব্র দাবদাহের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আরো কয়েকটি শহরে দাবানল ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাজ্যের আসুজা এবং ডুয়ার্টে শহর থেকে 7 শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এদিকে পাশের রাজ্য উটাহতেও নতুন করে দাবানলের কারণে প্রায় 650 একর এলাকা পুড়ে গেছে। সেখানকার প্রায় 100 বাড়িঘর থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে একের পর এক দাবানলের পর মঙ্গলবার মেক্সিকো সীমান্তবর্তী নিউ জার্সি অঙ্গরাজ্যে ঝড় আঘাত হেনেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ার পর পার্শ্ববর্তী উটাহ রাজ্যেও দাবানল দেখা দিয়েছে। প্রচণ্ড দাবদাহের মধ্যেই মঙ্গলবার আকস্মিক বজ্রপাতে এই দাবানলের সূচনা হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। প্রথম দিনেই 650 একর এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে বেশ হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেন্ট জর্জ এলাকার শতাধিক বাড়িঘর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নতুন করে আরো কয়েকটি শহরে দাবানল ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাজ্যের আজুসা ও ডুয়ার্টে শহরে আগুন ছড়িয়ে পড়ায় সেখান থেকে 7 শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তাৎক্ষণিক আহ্বানে সাড়া দিতে গিয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আমি মায়ের ফোন পেয়ে দ্রুত কর্মস্থল ছেড়ে চলে আসি। জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসস্থান ছাড়ার প্রস্তুতি নিচ্ছি। এমনিতেই আতঙ্কে সময় কাটছে। আগুনের পরিস্থিতি আরো খারাপের দিকে গেলে দীর্ঘদিনের জন্য আমাদের বাসস্থান হারাতে হবে। এদিকে রাজ্যের আরেক শহর পুটিরার দাবানল 3 দিনেও নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী। প্রচণ্ড দাবদাহের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে জানায় দমকল বিভাগ। রোববার সৃষ্ট ওই দাবানলে এরই মধ্যে প্রায় 1500 একর জমি পুড়ে গেছে। এছাড়াও আগুনে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। গত সপ্তাহে শুরু হওয়া ক্যালিফোর্নিয়ার দাবানলে প্রায় 2000 একর জমি পুড়ে গেছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু এলাকায় দমকল বাহিনীর চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসায় শিগগিরই বাসিন্দাদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত মাস থেকেই পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট দাবদাহে এই দাবানল ছড়িয়ে পড়েছে বলে জানায় জরুরি ব্যবস্থাপনা বিভাগ। ক্যালিফোর্নিয়া, উটাহ ছাড়াও নিউ মেক্সিকো, অ্যারিজোনা ও কলোরাডো অঙ্গরাজ্যে দাবানলের খবর পাওয়া গেছে। এদিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে একের পর এক দাবানলের মধ্যেই মঙ্গলবার একই অঞ্চলের মেক্সিকো সীমান্তবর্তী নিউ জার্সি অঙ্গরাজ্যে ঝড় আঘাত হেনেছে। আকস্মিক এ ঝড়ে গাছপালা ভেঙে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছেন ক্যাপমে কাউন্টির বাসিন্দারা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ।
সাইপ্রাসে ভয়াবহ দাবানলে 2 দমকল কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 1 দমকল কর্মী। গত রোববার ভূমধ্যসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটির স্পিলিয়া শহরে সৃষ্ট ওই দাবানল 3 দিনেও নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল রক্ষীরা। আগুন নেভাতে গ্রিস ও ইসরায়েল থেকে অগ্নি নির্বাপক বিমানের সহায়তায় পানি ছেটানো হচ্ছে। এছাড়াও আগুন নেভাতে কাজ করে যাচ্ছে বেশ কয়েকটি হেলিকপ্টার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে 3টি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার। তীব্র দাবদাহের কারণে এবছরের ভয়াবহ এ দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে টানা কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। জাপানের কিউসু দ্বীপে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া দফতর। আরও ভূমিধসের আশঙ্কায় শহরটি থেকে দুর্গত লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ভারতের উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার তোড়ে ভেসে যাওয়া এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার নিখোঁজের পর মঙ্গলবার প্রদেশের চামোলি এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়। প্রদেশটিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে চীনের দক্ষিণাঞ্চলে গত কয়েকদিনের বন্যা পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি। ভারতের কয়েকটি রাজ্যে বজ্রপাতে অন্তত 79 জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, মঙ্গলবারের বজ্রপাতে বিহার রাজ্যেই মারা গেছেন 50 জনের বেশি। এছাড়া ঝাড়খণ্ডে 10 ও মধ্যপ্রদেশে প্রাণ হারিয়েছেন 16 জন। নিহত ব্যক্তিদের অধিকাংশই বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বর্ষাকালে বজ্রপাতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। পরিসংখ্যান বলছে, 2005 সাল থেকে ভারতে বজ্রপাতে প্রতি বছর অন্তত 2000 মানুষের মৃত্যু হয়। ভারতের মহাকাশ সংস্থা ISRO একদিনে রেকর্ড সংখ্যক 20টি উপগ্রহ কক্ষপথে স্থাপন করেছে। এনডিটিভি জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বুধবার ভারতীয় পতাকাবাহী রকেটের মাধ্যমে মাত্র 26 মিনিটের ফ্লাইটে এই উপগ্রহগুলো স্থাপন করা হয়। 3 বছর আগে নাসা একদিনে কক্ষপথে 29টি উপগ্রহ স্থাপন করেছিল। ভারতীয় মহাকাশ সংস্থার চেয়ারম্যান AS কিরণ কুমার জানান, 20টি উপগ্রহের মধ্যে 17টি কানাডা, ইন্দোনেশিয়া, জার্মানি ও যুক্তরাষ্ট্রের তৈরি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্টোস্যাট নামের 727 কেজি ওজনের ভূপৃষ্ঠ পর্যবেক্ষণকারী উপগ্রহটি ভারতের তৈরি। এর মাধ্যমে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি। এটি ছাড়াও ভারতীয় বিজ্ঞানীদের তৈরি আরও 2টি উপগ্রহ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে মহাকাশে ভারতের গুরুত্বপূর্ণ কিছু উপগ্রহ স্থাপন সম্পন্ন হলো বলে জানায় ভারতীয় মহাকাশ সংস্থা। মহাকাশে এ পর্যন্ত ভারত 57টি উপগ্রহ স্থাপন করেছে। কঙ্গোর সাবেক বিদ্রোহী নেতা জন পিয়েরে বেম্বাকে 18 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। যুদ্ধ অপরাধ ও যৌন সহিংসতার অভিযোগে প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড দেওয়া হয়। 2002 থেকে 3 সালে প্রতিবেশী মধ্য আফ্রিকান রিপাবলিকে হত্যা ও ধর্ষণ থেকে বিদ্রোহীদের বিরত রাখার ক্ষেত্রে ব্যর্থ হওয়ার অভিযোগ তোলা হয়। 2008 সালে বেলজিয়ামে গ্রেফতার হন জন বেম্বা। তখন থেকে টানা 8 বছর কারাগারে আছেন তিনি। তবে আদালতের এ রায়ের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন বেম্বার আইনজীবীরা। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তারা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রথমবারের মতো মানুষের ওপর জিকা ভাইরাসের প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ চালানো হবে। ইনিভিও নামের একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে এই পরীক্ষা চালানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। প্রাপ্তবয়স্ক 40 জন সুস্বাস্থ্যবান মানুষের ওপর এই প্রতিষেধক প্রয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। কর্তৃপক্ষ জানান, এর আগে গবেষণার অংশ হিসেবে ছোট ও বড় প্রাণীর ওপর এই ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে। 2016 সালের শুরুতেই মশাবাহিত জিকা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের প্রচেষ্টা শুরু করেন গবেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, এই প্রতিষেধক তৈরির দৌড়ে রয়েছে অন্তত 20টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। নিজেকে ধর্ষিতা নারীর সঙ্গে তুলনা করে বিতর্কের জন্ম দিয়েছেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সালমান খান বলেছিলেন, ছবির শুটিং এত বেশি কষ্টকর যে মাঝে মাঝে নিজেকে ধর্ষিতা নারীর মতো মনে হয়। পরবর্তীতে সালমান এই মন্তব্য প্রত্যাহার করার কথা জানালেও এর জন্য ক্ষমা চাইতে তাকে 1 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে ভারতের জাতীয় নারী কমিশন। এই সময়ের মধ্যে ক্ষমা না চাইলে সালমান খানের বিরুদ্ধে সমন জারির হুমকিও দিয়েছেন কমিশনের প্রধান ললিতা কুমার। সালমান খানের এই বেফাঁস মন্তব্যের সমালোচনা করে তাকে ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছেন ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র শাইনা এনসি।
এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ব্রিটেনে গণভোটের শেষ বিতর্কে ইউপন্থী ও বিরোধীদের পাল্টাপাল্টি আক্রমণ, জোটে থাকার পক্ষে মত দিতে ব্রিটিশদের প্রতি ক্যামেরনের আহ্বান। আবারও দুটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, দাবি দক্ষিণ কোরিয়ার। পিয়ংইয়ং এর যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত ওয়াশিংটন। সিরিয়ার রাক্কায় আবারও বড় একটি অঞ্চল আইএসের দখলে, শিগগিরই শান্তি আলোচনা শুরুর আশাবাদ জাতিসংঘের। এবং রোহিঙ্গা শব্দের ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ মিয়ানমার সরকারের। ইসলাম ধর্মাবলম্বী বলে সম্বোধন করার আদেশ জারি সেদেশের তথ্য মন্ত্রণালয়। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।